রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের বট জাঙ্গলের বাঁক। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের মুন্সীগঞ্জে বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে 1920 সালে তাঁর জন্ম। পিতা স্কুল পরিদর্শক পরেশচন্দ্র মুখোপাধ্যায়, মাতা তরুবালা। তার প্রথম জীবনের অনেকখানি কেটেছে উত্তরবঙ্গের নানা স্থানে। স্কুল কলেজের শিক্ষা হুগলিতে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পঞ্চতপা, চলাচল, কাল তুমি আলেয়া, মুখোমুখি, একজন মিসেস নন্দী, ফেরারি অতীত, জানালার ধারে, প্রতিহারিণী, কুমারী মাতা, মহুয়া কথা ইত্যাদি। শুরু হচ্ছে আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের বট জাঙ্গলের বাঁক। মেজাজ দেখে আজ কেন জানি হঠাৎ মেজাজ চড়ল বিন্দু বউয়ের। জিনিসগুলো দাওয়ার উপর গুছিয়ে রাখতে রাখতে প্রায় সমান ওজনের জবাব দিয়ে বসল। সাত সকালে উঠে ধার্মিক লোককে গালমন্দ করতে লজ্জা করে না? এই না হলে এমন অদৃষ্ট হবে কেন? নিজে না খেয়ে আতপেটা খেয়ে রোগা দেহে যে মানুষটা এত করছে, উঠতে বসতে তাকে জিভ মেরে গাল পড়লে না ভগবান সয় না তার ভালো হয়। গণেশ হাজরা ঘরের ভিতর থেকে দাওয়া এসে দাঁড়ালো, দেখলো একটু। কি বললি? বিন্দু বউ চমকে ফিরে তাকালো। দাদা যা পাঠিয়েছে দিন তিনেক নিশ্চিন্ত। চাল, ডাল, তেল, বাগানের তরিতরকারি, কাঁচা পেঁপে, কলার কাঁদি সব একধারে গুছিয়ে রাখতে রাখতে কৃতজ্ঞতায় দুচোখ ছলছলিয়ে উঠেছিল তাঁর। ঠিক সেই মুহূর্তে দাদার প্রতি টিপ্পনিটা সহ্য হয়নি, তাই বলে ফেলেছে। কিন্তু এই কণ্ঠস্বর ও চেনে আবার। যা বলেছে সেটা ফিরে আর বলার দরকার হয়নি। গণেশ হাজরাও শুনতে চায়নি। গোল গোল দুই খুদে চোখ দুটো পাথরের টুকরোর মতো বিন্দু বউয়ের মুখের উপর আটকে রইল খানিক। বিড়বিড় করে শুধু বলল, ওসে বড় ভয় কেমন। পরমুহূর্তে এই ভয়টাই যেন একেবারে তছনছ করে নির্মূল করে দিতে চাইল গণেশ হাজরা। আনাজপাতি সব ছিটকে ছটকে উঠোনের ওপর পড়তে লাগল। এক লাথিতে অমন ভর ভর্তি চালের ডালাটা উল্টে গেল। সংহার পর্ব এখানেই শেষ হতো না হয়তো, কিন্তু পায়ে লেগেছে। গণেশ হাজরা দাঁড়িয়ে পড়ল। বাপের মূর্তি দেখেই ছেলে মেয়েগুলো ঘরের ভেতর সেঁধিয়েছিল। দাওয়ায় শুধু গণেশ হাজরা আর বিন্দু বউ। বউয়ের দুই চোখে নির্বাক ধিক্কার উপচে উঠছে। সেটুকুও বরদাস্ত করার কথা নয় গণেশ হাজরার, কিন্তু পায়ের হাড়টা বড় বেশি খচখচ করছে। কই রে বিন্দু, গণেশ আছে নাকি? যে লোকটাকে কেন্দ্র করে সকালের এই খণ্ড প্রলয়, তারই গলা। বিন্দুর দাদা নিবারণ ঘোষ। রোগা ঢেঙা মূর্তি, বুক পিঠ বেষ্টন করে এক বিঘত চওড়া বিবর্ণ ব্যান্ডেজ একটা। মানুষটাকে দেখার আগে ব্যান্ডেজটার দিকে চোখ যায়। বুকের উপর মস্ত অস্ত্রোপচার হয়েছে। বাঁচবে আশা ছিল না। 3 মাস শয্যাশায়ী ছিল। মাসখানেক হলো লাঠি ভর করে চলাফেরা করছে। পরিচিত মুখের সঙ্গে দেখা হলেই নিবারণ ঘোষ দুঃখ করে। বুকটাকে একেবারে ফালা ফালা করে দিয়েছে, অর্ধেক মাংস খুবলে নিয়েছে। এমন বাঁচা বেঁচে কি আর সুখ বলো। নিবারণ ঘোষ হাঁ করে উঠোন আর দাওয়ার অবস্থান দেখল চেয়ে চেয়ে। গণেশের মুখের ওপর চোখ পড়তেই ব্যাপার বোঝা গেল। নিস্পন্দ কঠিন পাথরের মূর্তি একখানা। বিন্দু মাথায় আঁচলটা তুলে দিয়ে কান্না চাপার চেষ্টায় অন্যদিকে মুখ ফিরিয়েছে। নিবারণ ঘোষ মোটা লাঠিটা কোলে ফেলে দাওয়ার উপর বসল।
সকালবেলায় এই সংহার পর্ব কেন একবারও জিজ্ঞেস করল না। গণেশের চণ্ডাল রাগ সে জানে। বলল, তোর কাছে এসেছিলাম রে গণেশ, একখানা খবর আছে। এই মুহূর্তে এই একজনের মুখ থেকে অন্তত কোনো খবর শোনার আগ্রহ গণেশ হাজরার ছিল না। দাঁড়িয়েই থাকত অথবা ঘরের ভিতর চলে যেত, কিন্তু পায়ের হাড়টা বড্ড বেশি খচখচ করছে। আস্তে আস্তে সেও বসে পড়ল, রূঢ় নিস্পৃহ মুখে, আর একদিকে চেয়ে রইল। কান্না চাপতে না পেরে বিন্দু চলে যাবার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু দাদার মুখে খবর আছে শুনে শোক ভুলে সেও দাঁড়িয়ে গেল। নিবারণ ঘোষ সোৎসাহে খবরটা দিল। এবার বলল, কাল নাকি ওই 10-12 জন কর্মচারী সব একজোট হয়ে ছোট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে গিয়েছিল। মাপটাপ নাকি চেয়েছে, আবার ছোট ইঞ্জিনিয়ার তাদেরকে কাজে নেবে বলেছে। তা আমি বলি কি, তুই একবার জানা, গিয়ে দেখা কর। আরে দুটো নরম কথা বলতে দোষ কি? বিপদে ওরকম কত বলতে হয়। আমার ভাবনা তোমায় ভাবতে কে বলেছে? তুমি নিজের চরকায় তেল দাও, গে যাও। হ্যাঁ, এই মেজাজের গুমরেই তুই গেলি। যা হওয়া হয়ে গেছে, সবাই এখন যে যার ফাঁড়া কাটানোর জন্য ছুটোছুটি করছে, আর তুই শুধু মেজাজ দেখিয়ে ঘরে বসে থাকবি, তাই তো? শোন রে, এই কর্তারা তোর মেজাজের ধার ধারে না এখন। তাই যা বলি তাই কর, ভালোর জন্যই বলছি। অসুখের দোহাই দিয়ে তুমি তো নিজের ভালোটি দিব্যি বুঝেছ। এখন ঘরে গিয়ে সেই আনন্দের নাচ গে যাও। আমার ভালোর জন্য কাউকে মাথা ঘামাতে হবে না। রাগ সামলে আর বসে থাকা সম্ভব হলো না তার পক্ষে। উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের ভিতর চলে গেল। নিবারণ বিন্দুকে জিজ্ঞাসা করল, ওর পায়ে আবার কি হলো রে? খোঁড়াচ্ছে কেন? যাই হোক, শোন বিন্দু, ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার পাঠা, দেখা করে আসুক। সকলে তাই করেছে। একবার যদি বরখাস্ত হয়ে যায় আর কিচ্ছু করার থাকবে না, বিশ্বাস কর। এই তোদের এতগুলো বাচ্চা কাচ্চা, তাদের মুখের দিকে চেয়ে একটু বুঝে শুনে চলতে বল এখন, বুঝলি? যাবার জন্যে নিবারণ ঘোষ দাওয়া থেকে উঠোনে নামল। ছড়ানো আনাজপাতির দিকে চোখ পড়তে থমকালো একটু। ও, তা ভালো কথা। পুকুরে জাল ফেলতে বলে এসছি। ভাগনা আর ভাগ্নিকে সকাল সকাল পাঠিয়ে দিস, দুপুরে আমার ওখানে খাবে। রেল কারখানার ফিটার গণেশ হাজরা লেখাপড়া শিখেছে কিছু, মুখ্য নয়। নিবারণ ঘোষ বা আর 10 জন মেহনতি মানুষের মতো মনে মনে সেই গর্ব আছে। আর লোকটাও একরোখা বেপরোয়া গোছের। নিজেদের ভালো মন্দ সুখ সুবিধে বোঝে, নরম গরম যুক্তিতর্কে সহকর্মীদের তা বোঝাতেও পারে। ইউনিয়নের পাণ্ডা গোছের লোক সে। সমপর্যায়ের বা নিচের পর্যায়ের কর্মচারীরা রীতিমতো সমীহ করে তাকে, মান্যিগণ্যি করে না, করত। হঠাৎই যেন বড় রকমের ভূমিকম্প হয়ে গেছে একটা। অকল্পিত বিস্ফোরণে এতদিনের একটা নিরাপদ সংহতি খান খান হয়ে গেছে। মানুষের ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো শত সহস্র জনের একটা মিলিত ইচ্ছার বেগ ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে গেছে। এমন হবে কেউ ভাবেনি। উদগ্র উদ্দীপনার আলোটা এভাবে নিভবে কেউ কল্পনা করেনি। কিন্তু যা ভাবেনি তাই হয়েছে, যা কল্পনা করেনি তাই হয়েছে। দেশব্যাপী ধর্মঘট ভেঙে গেছে। ধর্মঘট যারা করেছিল আপাতত তাদের মেরুদণ্ডও ভেঙেছে। আগে এত কদর ছিল গণেশ হাজরার, এত খাতির ছিল সকলের কাছে, এখন তার বিপরীত। সকলে এখন এড়িয়ে চলে তাকে। তার সঙ্গে চোখের চেনাটাও খুব যেন নিরাপদ নয় এখন। যে যার প্রাণীর দায়ে কাজে ঝাঁপিয়ে পড়েছে। আর মত্ত হাতির ক্ষেত চষার মতো বড় কর্তারা চষে পিষে নাস্তানাবুদ করে তুলেছে এদের। ছাঁটাই বাছাই হম্বিতম্বির ধুম পড়ে গেছে। সেই দিশেহারা ঘূর্ণিপাকে উঁচু মাথা আর একটাও নেই। কদিন আগেও ওই ছোট ইঞ্জিনিয়ার সাহেবই গণেশ হাজরাকে ডেকে কত মিষ্টি করে কথা বলেছিল, গায়ে পিঠে হাত বুলিয়েছিল, উন্নতির লোভ দেখিয়েছিল। সেই ছোট ইঞ্জিনিয়ারেরই সংহার মূর্তিটা সব থেকে ভয়াবহ এখন। শ্রমিকদের মধ্যে সাময়িক বরখাস্তের তালিকায়
একেবারে গোড়ায় নাম গণেশ হাজরার। সাময়িক বরখাস্ত, কারণ গণেশের পাকা চাকরি বিধিবদ্ধ বিচার বিবেচনার আগে একবারেই চাকরিটা খতম করে দেওয়া যায় না। কিন্তু বিচারের ফলাফলটা কি হবে সেটা সহজেই আঁচ করতে পারে সকলে। মাস গড়িয়ে গেল, বিচারের প্রহসন শুরুই হয়নি এখনো। নিবারণ ঘোষ শান্টিং মিস্ত্রি, গণেশের থেকে ছোট চাকরি, কিন্তু তারই সঙ্গে ভিতরে ভিতরে রেশারেশি লেগেই আছে। বোনের বিয়ে দিয়ে একেবারে মাথা কিনেছে যেন। আর 5 জনের মতো মান্যিগণ্যি করা দূরে থাক, সকলের সামনেই যখন তখন উপদেশ দেবে, তত্ত্বকথা শোনাবে, গণেশের মর্যাদায় লাগে। মনে মনে মুখ্যু বলে গাল দেয়, মুখেও ঝাঁঝালো 5 কথা শুনিয়ে দেয়। ফলে বচসা হয়, তর্কাতর্কি হয়। মিস্ত্রিগিরি করে আর নীতি ফলাতে এসো না এখানে। তোমার নীতি ঝুলি ধুয়ে নিজেই জল খাওগে যাও। এই এত বড় হুলস্থুল ব্যাপারটার মুখেই তো এক হাত হয়ে গিয়েছিল গণেশের সঙ্গে। নিজের বাড়িতে আর 20-25 জন সহকর্মীকে ডেকে এনে ধর্মঘটের নেতারা কি কি নির্দেশ দিয়েছে বোঝাচ্ছিল। মাস 1.5 আগের কথা। নিবারণ তখন চলতেও পারে না ভালো করে, বুকের ক্ষত একেবারে কাঁচা। বাড়িতে মিটিং বসেছে খবর পেয়ে সেই অবস্থাতেই এসে হাজির। আরও বচন শুনে পিত্তি জ্বলে গিয়েছিল গণেশের। আগুনে ঝাঁপ দেওয়ার আগে ভালো করে ভেবে দেখ রে গণেশ, এতগুলো বাচ্চা কাচ্চা তোর। ভালো হলে তো ভালোই, কিন্তু মন্দ হলে যে সর্বনাশ। রাগে অপমানে গণেশ ক্ষেপেই গিয়েছিল সেদিন। ওই রোগা পটকা শরীরটা আলতো করে তুলে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে ইচ্ছে করছিল, তা পারেনি। বলেছে, এখানে বললে আর কোথাও মুখ খুলেছ কি আমার সম্বন্ধী বলে কেউ খাতির করবে না তোমাকে? বুক কাটিয়ে বেঁচে গেছো ভাবছো, তাই ভাবোগে যাও। যেখানে সেখানে উপদেশ ঝাড়তে গেলে গলাটা যাবে। যেখানে সেখানে কিরে? আমি তো তোদের বললাম, আমি কি দল ছাড়া? দল ছাড়া নও কেমন? তাহলে লিখে দাও তুমিও দলে আছো আমাদের। ছুটিতে আছো তো আছো, তাতে কি সবাই মাথায় তুলে নাচবে তোমাকে? আমি কি আর লিখতে জানি যে লিখে দেব? আর তোর বুদ্ধিশুদ্ধি একেবারে গেছে রে গণেশ। আমি মাথায় তুলে নাচলে ফিনকি দিয়ে রক্ত ছুটবে না এই বুক থেকে? 3-3টে হাড় তুলেছে রে, 1-2 নয়। ভালোই যাবে তুমি এখন এখান থেকে। হুঙ্কার শুনে ঘরের ভিতরে বিন্দুবউ চমকে উঠেছিল। দফায় দফায় গরম চুন হলুদ লাগানোর ফলে গণেশের পায়ের ব্যথা কমেছে একটু, সেই সঙ্গে রাগটাও পড়েছে। বিন্দু এই প্রতীক্ষাতেই ছিল। অনেক অনুনয় করল, অনেক বোঝালো। দাদার কথা শোনো, একবার গিয়ে মনিবের সঙ্গে দেখা করে এসো। কচি কাঁচাগুলোর মুখ চেয়ে যাও একবার। কিন্তু ফল কি হবে জানলে বিন্দুবউ তাকে যেতে বলতো না বোধ হয়। কচি কাঁচাগুলোর মুখ চেয়ে গণেশ হাজরা ছোট ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিল, দেখাও করেছিল। অফিস পর্যন্ত যেতে হয়নি, গণেশ রেললাইন ধরে চলেছিল। একটা ট্রলি আসছে দেখে দাঁড়িয়ে পড়ল। ট্রলির প্রধান আরোহীকে দূর থেকেই চিনেছে, তার কাছে আবেদন পেশ করতে চলেছে সে। ছোট ইঞ্জিনিয়ার লাইন দেখতে বেরিয়েছে। গোলযোগের পর ঘটা করে বুক ফুলিয়ে লাইন দেখাটা বেড়েছে। গণেশ হাজরা জানে তার শত অনুরোধেও ওই ট্রলি এক মুহূর্তের জন্য এখানে দাঁড় করানো যাবে না, হাত জোড় করলেও না। তার মানে আজ আর দেখা হবে না ছোট ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে। কিন্তু গণেশ হাজরা আজ দেখা করতে এসেছে, আজই দেখা করবে। যে দুর্বলতা আজ ওকে এ পর্যন্ত ঠেলে পাঠিয়েছে, কাল আর সেটা নাও থাকতে পারে। কাল আবার খুন চাপতে পারে মাথায়, যেমন প্রত্যেক দিন চাপছে। হাত দুই তফাতে ট্রলিটা থামল। না থেমে উপায় নেই, কারণ গণেশ হাজরা 2 লাইনের মাঝে পাথরের মূর্তির মতো পথ আটকে দাঁড়িয়ে আছে। ছোট ইঞ্জিনিয়ার ছাড়া 2 জন বাবু কর্মচারী আর 2 জন কুলি ছিল ট্রলিতে। তারা হতভম্ব।
লোকটার আস্পর্ধা দেখে ধারালো ক্রুদ্ধ হয়ে উঠেছে ছোট ইঞ্জিনিয়ারের দুই চোখ। অটল গাম্ভীর্যে জিজ্ঞাসা করল, কি চাই? বিচার হুজুর, আমার বিচারটা করে দেন। 1 মাস হয়ে গেল, অনেকের বিচার হয়ে গেছে, তারা কাজে লেগেছে, আমার হচ্ছে না কেন? হিংস্র ক্রোধে ছোট ইঞ্জিনিয়ার তক্ষুনি বিচার করল। তার হাতে ছিল চামড়া মোড়া লকলকে শৌখিন ছড়ি। সেটা গণেশের পিঠে আগুন ছড়িয়ে দিল 2 প্রস্ত। লম্বা দুটো দাগ পিঠ কেটে বসে গেল। বিচার পেয়ে গণেশ হাজরা লাইন ছেড়ে সরে দাঁড়ালো। ট্রলি চলে গেল। গণেশ বিচারের আশায় গেছে। খবর পেয়ে নিবারণ ঘোষ আগেভাগেই বোনের কাছে এসে বসেছিল। বিন্দুকে সে সান্ত্বনা দিচ্ছিল। ভাবিস না রে বিন্দু, ওপরালা আছেন তো রে। গণেশকে এরই মধ্যে ফিরে আসতে দেখে দুজনেই অবাক। খবর জিজ্ঞাসা করতে গিয়ে মুখের দিকে চেয়ে নিবারণ থমকে গেল। একটা পাথরের মূর্তিতে ধকধক করছে শুধু দুটো জ্যান্ত চোখ। নিজের অগোচরে শুকনো গলায় নিবারণ জিজ্ঞাসা করল, দেখা করলি? জবাবে গণেশ আগুনের মতো চোখ দুটো তার মুখের উপর রাখল খানিক। তারপর জামা তুলে পিঠটা দেখিয়ে দিল। নিবারণ শিউরে উঠল। অস্ফুট একটা আর্তনাদ করে দুহাতে চোখ ঢেকে ফেলল বিন্দু বউ। দিন 4 পরে দুপুরের খাওয়া দাওয়ার পর দুপুরে ঘণ্টাখানেক ঘুমোয় নিবারণ। কিন্তু ঘুমটা ঠিক যেন হচ্ছে না। চোখ বুঝলেই কি একটা অশুভ ছায়া ভাসে সামনে। ভাবল দুর্বল শরীর, তাই মনটা খারাপ, সেই জন্যই এমন হচ্ছে। হঠাৎ হাউমাউ করে বিন্দু এসে কেঁদে পড়ল। আজ কিছু একটা সর্বনাশ হবে দাদা, শিগগির দেখো কোথায় গেল। নিবারণ ঘোষ বিষম চমকে উঠেছিল। বিন্দুকে টেনে বসিয়ে ঠান্ডা করে কি হয়েছে জিজ্ঞাসা করল। শুনল যা, তারও গায়ের রক্ত হিম। গণেশের অসাধ্য কর্ম কিছু নেই। বিন্দু যা বলেছে তার সার কথা। কদিন ধরেই মানুষটা কিসের জন্য যেন নিঃশব্দে প্রস্তুত করছে নিজেকে। একটা কথা বলেনি, একটা কথারও জবাব দেয়নি। আজ শুধু সকাল থেকে হেসেছে আর বিন্দুকে ঠাট্টা করেছে। অমন মামা থাকতে ছেলে পুলের জন্য তোর ভাবনা কি? ছোট ইঞ্জিনিয়ার সাহেব কলকাতা গেছিল, আজ দুপুরের মেলে ফিরেছে। বড় জংশনে যাবে। বড় জংশনে যাবে কি কোথায় যাবে কে জানে। মস্ত বড় জংশনেই যাবে বোধ হয়। বলেছে আর হেসেছে। অমন অস্বাভাবিক হাসি বিন্দু আর দেখেনি। দুপুর হতে রেঞ্জ আর হাতুড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেল, কিছু বলল না। কোথায় গেল আটকানোও গেল না তাকে। কি করবে না করবে, কোথায় খুঁজবে না ভেবেই নিবারণ ঘোষ জামাটা গায়ে পরে লাঠি হাতে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। নিজের অজ্ঞাতে রেল লাইনের দিকেই চলেছে সে। বুকের ভিতরটা কাঁপছে ঠকঠক করে। ভাবতেও পারছে না কিছু। সুস্থ মাথায় এলোমেলো চিন্তাগুলো যেন হঠাৎ হঠাৎ মগজে গিয়ে বিঁধছে। ছোট ইঞ্জিনিয়ার মেল ট্রেনে করে আসছে, হয়তো বড় জংশনে যাবে। ঘন্টা 2 বাদে একটা মেল ট্রেন আসার কথা আছে বটে, কিন্তু কিন্তু তাতে কি? গণেশ গেল কোথায়? আর রেঞ্জার হাতুড়িটা কেন নিল? কাজ তো কিছু নেই এখন ওর, তবে রেঞ্জার হাতুড়ি কেন 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 কেন? মাথা খুঁড়ে এই কেনর জবাব খুঁজে বার করতে চেষ্টা করল নিবারণ। হঠাৎই বিদ্যুৎ স্পৃষ্টের মতো দাঁড়িয়ে পড়ল। তারপর অন্তরের অন্তঃস্থলের কে যেন তাকে বলে দিল, বট জঙ্গলের বাঁকে যাও, সেইখানে পাবে। বট জংলার বাঁক? মনে হতে সর্বাঙ্গ ঘেমে উঠল নিবারণের।
গোলযোগের সময়ে ওই বট জঙ্গলের বাঁকে কিছু একটা অঘটন ঘটানোর চাপা সংকল্প অনেকবার কানে এসেছে তার। ধর্মঘটের সময় গায়ের জোরে গাড়ি চালাতে চেষ্টা করলে ওই বট জঙ্গলের বাঁক আর পেরুতে হবে না। শলা পরামর্শের এই চাপা আস্ফালনটা চাপা ছিল না একেবারে। নিবারণ যেখানে দাঁড়িয়ে, কম করে 6 মাইল পথ বট জঙ্গলের বাঁক, দুদিকে 2 সারি মস্ত বট গাছের টানেলের মতো একটা, তার মাঝখান দিয়ে রেললাইন বৃত্তাকারে ঘুরে গেছে। বৃত্তের এ মাথা থেকে বটের আড়ালের ও মাথা দেখা যায় না, এমনই বাঁক সেটা। বটের ছায়ায় আর দুধারের জঙ্গলের ছায়ায় দিনের বেলায়ও জায়গাটা অন্ধকার অন্ধকার। 6 মাইল পথ নিবারণ কি করে এলো, কতক্ষণে এলো জানে না। নিজের হৃৎপিণ্ডের ধপধপানি নিজের কানে শুনেছে আর হেঁটেছে, শুনেছে আর দৌড়েছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। হঠাৎ বাঁকের ও মাথায় ঠং করে একটা আওয়াজ কানে এলো। তারপর পরপর কয়েকটা স্তব্ধ নির্জনতায় সেই আওয়াজ নিবারণের হৃৎপিণ্ডে এসে বাজল। নিবারণ অচেতন, বিমূঢ় কয়েক মুহূর্ত। তারপরেই তীরের মতো বাঁকের ও মাথায় ছুটল সে। পরপর লাইনের 2টো বোল্ট খুলে ফেলেছে গণেশ, আর একটায় হাত দিয়েছে। নিবারণ 2 হাতে জাপটে ধরল তাকে। মাত্র 2-1 মুহূর্তের জন্য থামল গণেশ হাজরা। বাধাটা অপ্রত্যাশিত। তারপরে এক ধাক্কায় প্রায় হাত 10 দূরে মুখ থুবড়ে পড়ল নিবারণ। বুকের ক্ষতটা খচখচিয়ে উঠল, কিন্তু নিবারণের সেদিকে হুঁশ নেই। আঘাত সামলে উঠে আবার ঠং করে এক আসুরিক ঠায়ে রেঞ্জ ঘুরিয়ে আরেকটা বোল্ট ঢিলে করে ফেলল গণেশ হাজরা। তারপর হাতুড়ি হাতে জঙ্গলের মধ্যে সেঁধিয়ে গেল। ত্রাসে উত্তেজনায় লাইনটা এক পলকে পরীক্ষা করে নিল নিবারণ ঘোষ। ইঞ্জিনের চাপ পড়লেই লাইন সরে যাবে। তারপর কি হবে? জঙ্গলের দিকে চেয়ে পাগলের মতো চিৎকার করে গণেশকে সে ডাকতে লাগলো। গণেশ, গণেশ, ওরে গণেশ আয়, মিলতে এসে পড়বে এক্ষুনি। আয় গণেশ, আমরা 2জন মিলে লাইনটাকে ঠিক করে রাখি। আর শোন না, কেউ জানবে না, কাক পক্ষীতেও টের পাবে না রে গণেশ। আয় 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 আয়। কিন্তু লাইন ঠিক করে রাখবে বলে এ কাজ করেনি গণেশ। ভরা নির্জনতায় কান্নার মতোই নিবারণের ডাকগুলো গুমরে গুমরে উঠল শুধু। গণেশের চিহ্ন নেই। 2 হাতে পটাপট মাথার চুল টেনে ছিঁড়ল নিবারণ ঘোষ। কি করবে সে এখন? কি করবে? রেঞ্জটা ফেলে গেছে গণেশ। শুধু হাতেই সেই রেঞ্জ লাগিয়ে বোল্ট ঘোরানোর জন্য ধস্তাধস্তি করল খানিক। অন্য সময় আর কাউকে এমন অসম্ভব চেষ্টা করতে দেখলে সে হেসে গড়াত। বোল্ট খুলতেও আসরিক শক্তি দরকার। গণেশের সেই শক্তি ছিল বলে আর সঙ্গে হাতুড়ি ছিল বলে পেরেছে। পাগলের মতোই রেল লাইনে কান পাতল নিবারণ। গাড়ি আসছে কিনা ঠিক বুঝছে না। না এলেও 2-5 মিনিটের মধ্যে এসে তো যাবেই। তারপর নিবারণ ঘোষ চেয়ে চেয়ে সেই অঘটন দেখবে, সেই বিভীষিকা দেখবে, চোখের সামনে শত শত মানুষের মৃতদেহ দেখবে, ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, হাহাকার শুনবে। লাল নিশান, হ্যাঁ, একটা লাল নিশান পেলে হতো। পাবে কোথায়? বুকের কাছটা চটচট করছিল। হঠাৎ সেদিকে চোখ গেল তার। গণেশের ধাক্কায় মুখ থুবড়ে পড়ে শুধু হাতে রেঞ্জ নিয়ে ঝাঁকাঝাঁকির ফলে বুকের ক্ষতর ওপর ব্যান্ডেজটা জবজবিয়ে উঠেছে রক্তে। গায়ের জামাটাও চটচট করছে। কি মনে হতে স্থির নিস্পন্দের মতো কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল নিবারণ ঘোষ। পরক্ষণে বিষম একটা ঝাঁকুনি খেয়ে সচেতন হলো সে। একটা ষষ্ঠ অনুভূতি যেন তাকে বলে দিল, এইবার মেল আসছে, এইবার যাহা হবার হবে। এক নির্মম সংকল্পে সেই মুহূর্তে গায়ের জামাটা খুলে ফেলল
নিবারণ ঘোষ। রক্তে আধ ভেজা ব্যান্ডেজটা টেনে ছিঁড়ে খুলে ফেলল। বাঁ হাতে লাঠিটা তুলে নিল, ডান হাতে রেঞ্জের আঘাতটা ঠিকমতোই বসেছে। গলগলিয়ে রক্ত ছুটছে বুক দিয়ে। নিবারণ ঘোষ জামা চেপে ধরল তার উপর। বহু দূরে বিন্দুর মতো দেখা যাচ্ছে একটা ট্রেন আসছে। লাঠির মাথায় লাল নিশান নাড়ছে। নিবারণ ঘোষ প্রাণপণ শক্তিতে দুই পায়ের ওপর দেহটাকে খাড়া রাখতে চেষ্টা করছে সে, কিন্তু পারছে না। পা টলছে, সর্বাঙ্গে থরথর কাঁপুনি, চোখের সামনে চাপ অন্ধকার। নিবারণ ঘোষ লাইনের ওপর বসে পড়ল। দুই হাতে লাঠি আঁকড়ে বিপদের সংকেতটা উঁচিয়ে ধরে আছে। গাড়িটা যে এগিয়ে আসছে, তবুও লাল নিশানটা দেখছে না কেন? থামছে না কেন গাড়িটা? আর কতক্ষণ ধরে থাকতে হবে লাল নিশানটা? হায় ভগবান, আর কতক্ষণ? গাড়িটা কি থামবে না? লাল নিশানটা কি দেখবে না গাড়িটা? হ্যাঁ, নিশান হাতে লাইনের ওপর লুটিয়ে পড়ল সে। গাড়ি তখনও অনেকটা দূরে। গাড়ি থেমেছে। ড্রাইভার দুজন নেমে এসেছে, গার্ডও দৌড়ে এসেছে। লাঠির ডগায় লাল সংকেত হাতে স্থাণুর মতো দাঁড়িয়ে আছে একজন লোক। গার্ড জিজ্ঞাসা করল, কি ব্যাপার? কে তুমি? এভাবে গাড়ি থামালে কেন? ওখানে ওভাবে পড়ে কে? নিশান হাতে লোকটা নিষ্পলক চোখে একবার দেখে নিল সকলকে। তারপর ধীর শান্ত গলায় নিবারণ বলল, আমি গণেশ হাজরা। গাড়ি বেলাইন করার জন্য লাইনের বোল্ট আমি খুলে রেখেছি। আমাকে গ্রেপ্তার করুন। শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের বট জাঙ্গলের বাঁক। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস।